আমার বয়ফ্রেন্ডের কথা মতো আমি ওষুধ খেয়ে তখন বাচ্চাটা নষ্ট করে ফেলি। আমার এখনো মনে পড়ে আমার স্বামী মাথায় হাত দিয়ে উঠানে বসে কান্না করতেছিল, সাথে সাথে আমার শ্বশুর শাশুড়িও। তখন তারা জানতে পারেনি যে বাচ্চাটা একা নষ্ট হয়েছিল না ওষুধ খেয়ে, কিন্তু আমি তো জানতাম এই বাচ্চা নষ্ট না করলে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি সুখে সংসার করতে পারবো না। বাচ্চা নষ্ট করার 10 দিন পরেই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমি পালিয়ে যাই। পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল আমার চাচার পছন্দের ছেলের সঙ্গে। বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়িতে কোনো কিছু অভাব ছিল না। তাদের রূপগঞ্জে 15টা দোকান আছে আমার স্বামীর। সে সকালে দোকানে যেত, রাত্রে ফিরতো। আমার স্বামীরা 2 ভাই, এক ভাই বিদেশ থাকতো, আর ছোট্ট একটা বোন। আর আমার স্বামী সবার বড়। মার মতো আমি শাশুড়ি পেয়েছিলাম, আর বাবার মতো শ্বশুর পেয়েছিলাম। আমার স্বামীর কথাটা ছিল এমন, তুমি তো সারাদিন বাসায় একাই থাকো, তোমাকে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেই, মাঝে মাঝে ইউটিউবে একটু ভিডিও দেখলা, আবার আমার সঙ্গেও হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ যুক্ত থাকতে পারবা। তুমি কি করো না করো, ভালো না লাগলে আমাকে ফোন দিতে পারবা। আমার স্বামীকে তখন আমি বলি আচ্ছা। সে নিজে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয় আমাকে। তারপর সে নিজে ফেসবুক, টিকটক আর ইউটিউব ইনস্টল করে দেয়। মাঝে মাঝে ভিডিও দেখতাম, আবার ঘুমিয়ে পড়তাম। এভাবে চলতেছিল আমার সংসার। হঠাৎ করে আমার স্বামী দোকানে কাজের চাপ বেড়ে যায়, আমার শ্বশুর অসুস্থ হয়। মূলত দোকানটা ছিল আমার শ্বশুরের, কিন্তু আমার শ্বশুর বয়স হয়েছে, একটু অসুস্থ, এজন্য আমার স্বামী ওগুলো দেখাশোনা করতো। যখন দোকানের দিকেও ফোকাস করে তখন আমাকে বেশি সময় দিতে পারতো না। সকালে যেত, রাত্রে আসতো, কিন্তু দোকানে যখন প্রেশার বেড়ে যায় রাত্রেও আসতে পারতো না। একদিন খবর পাঠালো আমি রাত্রে আসতে পারবো না, টেনশন করো না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আমিও খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি। ভাল লাগতেছিল না, কোনোভাবেই ঘুম আসতেছিল না। যেই ফেসবুকে ঢুকলাম, দেখি অনেকদিন ধরে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। ছেলেটা প্রোফাইলে দেওয়া ছবিটাও সুন্দর ছিল। আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করলাম। একটু পরে দেখলাম হাই লিখেছে, আমিও তাকে হ্যালো লিখলাম। তার সঙ্গে এভাবেই কথা হচ্ছিল আমার স্বামী যখন রাত্রে বাড়িতে ফিরতো না, ওই সময়টা আমি তাকে দিতাম, তার সঙ্গে কথা বলতাম। আমার কথার খুব গুরুত্ব দিত, আমাকে বেশি সময় দিত। আমার প্রায়োরিটি যেন তার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। তার সাথে কথা বলতে বলতে আমারও একটা মায়া কাজ করে। একদিন ও সরাসরি আমাকে প্রপোজ করে ফেলে, বলে তানজিলা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তখন তাকে বলি এটা কিভাবে সম্ভব, আমি তো বিবাহিত। সে তখন বলে তুমি যদি 5টা বাচ্চার মাও হও তবু আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে বিয়ে করব। ওর কথাবার্তা আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। আমার সংসারে যতটুকু কাজকাম ছিল, তারপর যতটুকু সময় থাকতো সবটাই আমি ওই ছেলেটাকে দিতাম। এর মধ্যে আমার স্বামী কাজে আরো ব্যস্ত হয়ে যায়। সামনে চলে আসি ঈদের সময়, দোকানে বেচা কিনা আরো বেড়ে যায়। ও রাতের পর রাত বাড়িতে আসতে পারতো না, শুধু ফোনেই কথা বলতাম। দিনে 1-2 ঘন্টা আসলে দেখা করে যেত, কিন্তু সারা রাত আমি একা থাকতাম। ওই টাইমটা আমি ওই ছেলেটার সাথে ফোনে কথা বলতাম, তার সঙ্গে কথাবার্তা বলা, আমাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়া। আমার বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক হয়নি, তার সাথে আমার আদান প্রদান হচ্ছে। মনে হচ্ছিল আমার কোনো বিয়েই হয়নি, সে আমার ফার্স্ট প্রেমিক। তার কথাবার্তা আমি একটা অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে যে আমি খারাপ বিহেভ করতাম, বিষয়টা এরকম ছিল না। এভাবে চলছিল তার সাথে আমার সম্পর্কটা। হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই 2 মাসে। কথাটা আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি কাউকে জানায়নি, শুধু জানিয়েছিলাম আমার বয়ফ্রেন্ডকে। তখন বলে আমি কি করব এখন? সে তখন বলে বাচ্চা নিয়েই তুমি আমার কাছে চলে আসো, সমস্যা কি? আমি তখন বলি না, একজনের বাচ্চা আমি আরেকজনকে দিব না, এটা কিভাবে হয়? আর আমরা 2 জন সুখে সংসার করব, আরেকটা বাচ্চা, কেমন জানি আমার কাছে অন্যরকম লাগতেছিল। আমি কাউকে কিছু বলতেও পারতেছিলাম না। আর আমার স্বামীকে আর শ্বশুর বাড়ির মানুষকে যদি বলি, তাহলে তো আমার এখান থেকে যাওয়া আরো কঠিন হয়ে যাবে। এইভাবে দেখতে দেখতে আমি প্রেগনেন্ট 3 মাস। আমার শাশুড়ির কাছ থেকে আমি আর লুকাতে পারি না, একদিন বমি করে ফেলি। আমার শাশুড়ি তো অনেক ঘাবড়িয়ে যায়, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানে যে জানতে পারে আমার শাশুড়ি আমি প্রেগনেন্ট। আমার শ্বশুর বাড়ির মানুষ তো সবাই খুশি হয়েছিল, সবচাইতে বেশি খুশি হয়েছিল আমার হাজবেন্ড। তার জীবনে প্রথম বাবা হবে, প্রথম সন্তান। অন্য একটা জগতে যেন সে খুশিতে চলে গিয়েছিল। আমার টেক কেয়ার সে দিনে দিনে আরো বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু আমি তো জানতাম যে এই বাচ্চাকে আমি পৃথিবীর আলো দেখাবো না। আমার বয়ফ্রেন্ডকে তখন বলি এই বাচ্চা নিয়ে আমি তোমার কাছে যেতে পারবো না, কি করব বলো? সে তখন বলে আচ্ছা 5টা মিনিট ফোনটা রাখো, আমি একটা ব্যবস্থা করে তোমাকে কল দিচ্ছি। সে 5 মিনিট পর আমাকে ফোন দিয়ে একটা মেডিসিনের নাম বলে। তখন আমি নিজেই বোরকা পরে একদম মুখটুক ভালোভাবে ঢেকে, কেউ যেন আমাকে দেখতে না পায়, নিজেই ফার্মেসি থেকে ওষুধ আনি, এনে আমি খেয়ে ফেলি। রাত্রে যখন আমার স্বামী আর আমার শ্বশুর বাড়ির মানুষেরা জানতে পারে বাচ্চাটার পৃথিবীতে নাই, আমার শ্বশুর শাশুড়ি খুব কান্না করতেছিল। সবচাইতে বেশি ভেঙে পড়েছিল আমার হাজবেন্ড, মাথায় হাত দিয়ে উঠানে বসে কান্না করতেছিল। আল্লাহ, এটা আমার সাথে কিভাবে হলো? আমার হাজবেন্ড মাথায় হাত দিয়ে চিৎকার করে কান্না করতেছিল বাচ্চা পোলাপানের মতো, কিন্তু তার কান্না দেখে আমার এক ফোঁটাও মায়া লাগেনি। কিন্তু আমি তো জানতাম এটা আল্লাহর কোনো ইচ্ছা ছিল না, আমি নিজে হাতেই বাচ্চাটাকে নষ্ট করেছিলাম। বাচ্চা নষ্ট করার 10 দিন পর আমার বয়ফ্রেন্ডের
সঙ্গে আমি পালিয়ে যাই। আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার স্বামী হয়তো তখন জেনেছিল যে বাচ্চাটা আসলে আমি কেন নষ্ট করেছিলাম। আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে ওঠে একটা তার বন্ধুর ফ্ল্যাটে। ওখানে আমরা 10 দিন ছিলাম। 10 দিনের মধ্যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছুই হয়ে যায়। সে প্রতিনিয়ত আমাকে আশ্বাস দিচ্ছিল আজকে বিয়ে করবে, কালকে বিয়ে করবে। এভাবে 10 দিন হয়ে যায়। 10 দিন পর ও একটা নতুন বোরকা কিনে নেন আর বলে পরো আমরা এক খালার বাসায় যাব, ওখানে যে বিয়ে করব। আমিও তাকে বিশ্বাস করে তার কথা মতো রেডি হয়ে যাই। তারপর সে নিয়ে যায় একটা মহিলার বাসায়, বলে এটা আমার খালা হয়, তুমি বসো আমি একটু কিছু আনি। আমি ওখানে বসে থাকি। সে আজও যায় কালো যায়, সে আর ওখানে ফেরেনি। যাকে আমি ভালোবেসে এত কিছু করেছি, শেষ পর্যন্ত সে আমাকে নিষিদ্ধ পল্লীতে রেখে আসে। আমি তখন বুঝেছিলাম ওই যে ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চাকে আমি ইচ্ছাকৃতভাবে এই পৃথিবীতে আনিনি, ক্ষণিকের মোহে পড়ে, এজন্য আমার এই পরিস্থিতি। ওখানকার একটা মেয়ের নাম্বার দিয়ে আমার স্বামীকে ফোন দিয়েছিলাম। আমার স্বামী বলে তুমি প্রয়োজনে মরে যাও, তবু আমার বাড়িতে আর তুমি আসবে না। আমার বাবাকে ফোন দিয়েছে, তারা বলেছে আমি যদি যাই তারা নিজেকে শেষ করে নিজের মৃত্যু নিজেই ডেকে আনবে। আমি তখনই হাড়ে হাড়ে টের পেয়েছি সংসার ছেড়েছি অন্য পুরুষের কথায়, নিজের সন্তানকে পৃথিবীতে আনিনি। একটু আমার মায়া লাগেনি। ক্ষণিকের মোহে পড়ে তাহলে আমি কার কাছে আশ্রয় পাবো? আমি ওখান থেকে অনেকবার পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে এত মারে যে আমি 4 দিন বিছানায় পড়েছিলাম। তারপর আমি বুঝে নিয়েছিলাম স্বামীর কাছে আশ্রয় পাবো না। বাবা, আমি গেলে তারা নিজের জীবন নিজে শেষ করে দিবে। তারপর খালার কথা মতো তাদের জীবনের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিলাম। আর এখন আমি এক জঘন্য নারী। আমি আর কখনো মা হতে পারবো না। আমার স্বামী কিন্তু ঠিকই বিয়ে করেছে, তার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। দোয়া করি সে যেন অনেক সুখে থাকে। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কি। শাশুড়ি নিজের মেয়ের চাইতে আমাকে বেশি ভালোবাসতো। আমি আমার শাশুড়ির অভিশাপ নিয়েছি, বিয়ের পর না কোনো মেয়েকে কোনো অবিবাহিত ছেলে ভালোবাসে না। রূপ দেখে কখনো কারো প্রেমে পড়বেন না। একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়ের কাছে শুধু আসে শারীরিক চাহিদার জন্য। সে আমার সঙ্গে 1 সপ্তাহের মতো ছিল। সে আমাকে এমন ভাবে বুঝিয়েছিল যে সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া সে বাঁচবে না। আর 1 সপ্তাহ পর আমাকে রেখে গেল নিষিদ্ধ পল্লীতে। জীবনেও আমি আর তাকে খুঁজে পেলাম না। আমাদের মতো মেয়েদের দুনিয়াটা অনেক বেশি ছোট হয়, যেখান থেকে আমরা বেরোতে পারি না। আমার মতো ভুল দয়া করে কোনো বিবাহিত মেয়ে করবেন না। এটা একটা তানজিলা নামের আপুর লাইফ স্টোরি ছিল। ধন্যবাদ সবাইকে।